সাল 1947 ভারত মহাসাগরের এক নির্জন কোণে হঠাৎ ভেসে আসে এক অজ্ঞাত ডিস্ট্রেস সিগন্যাল, মানে দুর্দশার সংকেত। এই দুর্দশার সংকেত ছিল আকুতি, যেন মৃত্যু দরজার সামনে যেতে কেউ শেষবারের মতো সাহায্য চাইছে। সিগন্যালটি ভেসে আসা মাত্রই ভারত, চীন, ইংল্যান্ড ও আমেরিকা সহ একাধিক দেশের নৌবাহিনী গবেষক ও বেতার তরঙ্গ বিশ্লেষকরা স্তম্ভিত হয়ে পড়ে। কি ছিল সেই বার্তায় যা এতগুলো শক্তিশালী দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়? ডিস্ট্রেস সিগন্যাল সাধারণত তখনই প্রেরিত হয় যখন কোনো জাহাজ চরম বিপদের মুখে পড়ে। তবে এবার বিষয়টি ছিল একেবারে ভিন্ন। সেদিন যখন এই ভয়ঙ্কর SOS সিগন্যালটি সম্প্রচার হতে থাকে, তখন আন্তর্জাতিক লিসেনিং সেন্টার থেকে শুরু করে ভারত মহাসাগরে চলাচলকারী প্রত্যেকটি জাহাজ এটিকে লক্ষ্য করে। মুহূর্তে পরিস্থিতি এতটাই রহস্যময় হয়ে ওঠে যে তৎক্ষণাৎ এক অনুসন্ধানকারী দল এই রহস্যময় ডিস্ট্রেস সিগন্যালের উৎস খুঁজতে রওনা দেয়। কিন্তু যখন তারা ঘটনাস্থলে পৌঁছায়, তারা সেখানে যা দেখে তা কোনো সাধারণ দৃশ্য ছিল না। সেটি ছিল ভীষণ অদ্ভুত এবং ভয়ানক। চারিপাশে নিস্তব্ধ, সমুদ্রের মাঝখানে এক বিশাল পরিত্যক্ত জাহাজ, যার ছিন্ন ভিন্ন কাঠামো, অন্ধকারে ঢেকে থাকা ডেক, আর চারিপাশে অজানা এক আতঙ্কের অনুভূতি। কি হয়েছিল সেই দিন সেই নির্জন জাহাজটির সাথে, আর কি বা দেখেছিল সেই অনুসন্ধানকারী জাহাজের সদস্যরা? চলুন জানা যাক সেই রহস্যময় সিগন্যালটি কী ছিল এবং তার সাথে জড়িত জম্বুশিপের আসল কাহিনী। সময়টা ছিল 1947। ভারত মহাসাগরের গভীরে ভেসে থাকা একের পর এক টার্চ আমেরিকান এবং ব্রিটিশ জাহাজ, এমনকি আন্তর্জাতিক লিসেনিং সেন্টারগুলো হঠাৎ একটি অজানা ডিটেল সিগন্যাল শনাক্ত করে। এই রহস্যময় সংকেতটি ছিল মোর্স কোডে, যা শুনে সবাই আতঙ্কিত হয়ে ওঠে। এই ভয়ঙ্কর বার্তাটিতে বলা হয়েছিল, All officers, including captain, are dead. Lying in chart room and bridge. Possibly whole crew dead. যার বাংলা অর্থ এটাই, অফিসার ও ক্যাপ্টেন সবাই মারা গেছে। মৃতদেহগুলো চার্ট রুম এবং ব্রিজ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মনে হচ্ছে পুরো নাবিক দলই শেষ হয়ে গেছে। এই বার্তার কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে আসে আরেকটি গা শিউড়ে ওঠা সংকেত। Calm on. তারপরই চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো এক রহস্যময় অন্ধকার গ্রাস করলো। সেই সময় সমুদ্রে থাকা প্রত্যেকটি জাহাজই এই SOS সংকেতটি শুনতে পায়। তাদের মধ্যে একটি আমেরিকান জাহাজ সিলভার স্টার তখন মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি টহল দিচ্ছিল। সিলভার স্টারের ক্যাপ্টেন অন্যান্য জাহাজ ও লিসেনিং সেন্টারের সহায়তায় সংকেতের উৎস ট্রেস করতে সক্ষম হন এবং জানতে পারেন যে এই ভয়ঙ্কর বার্তাটি স্ট্রেট অফ মালাক্কার শেষ প্রান্ত থেকে আসছে। ক্যাপ্টেন দ্রুত ওই জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। SOS সংকেত পাঠানো জাহাজটি থেকে চারিপাশ ছিল নীরব ও শূন্যতায় ভরা। এরপরে সিলভার স্টারের ক্যাপ্টেন উপলব্ধি করেন যে কিছু তো ভয়ঙ্কর ঘটেছে, এমন কিছু যা এতদিনের নৌ অভিজ্ঞতাতেও তিনি কোনোদিন কল্পনা করতে পারেনি। আশেপাশের অন্যান্য জাহাজ এই রহস্যময় অঞ্চলে প্রবেশ করার মতো পরিস্থিতিতে ছিল না, তারা অনেকটা দূরে ছিল। তাই তখন সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তাদেরকেই যেতে হবে সেই ঘটনাস্থলে এবং দেখতে হবে যে কী ঘটেছে সেই জাহাজটির সাথে। কয়েক ঘন্টার দীর্ঘ যাত্রার পর সিলভার স্টারের ক্যাপ্টেন তার দূরবীনে চোখ লাগিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেন। দূর সমুদ্রে একটি বিশাল জাহাজ থমকে দাঁড়িয়ে আছে। জাহাজটির নাম SS ওরাং মেদান। প্রথম দেখাতেই তার মনে হয় জাহাজটি যেন মৃত, কোনো প্রাণীর চিহ্ন নেই, সেখানে কোনো গতি নেই। জাহাজটি কেবল ঢেউয়ের সাথে ধীরে ধীরে দুলছে। এটি মোটেও ভালো লক্ষণ ছিল না। কয়েক ঘন্টা আগে এখান থেকে SOS সংকেত পাঠানো হয়েছিল, অথচ সেই সংকেতের পরেও জাহাজটি সম্পূর্ণ নিস্তব্ধ। সিলভার স্টার যতই জাহাজটির দিকে এগোতে থাকে, ততই দৃশ্যটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ জাহাজটি ছিল সম্পূর্ণ নীরব। জাহাজের ডেকে না ছিল কোনো ক্রু, জাহাজের স্টিয়ারিং এর কাছেও ছিল না কেউ। সাধারণত যদি কোনো জাহাজ থেকে ডিটেল সিগন্যাল পাঠানো হয়, তবে সেটির ক্যাপ্টেন এবং নাবিকরা ডেকে এসে সাহায্যের জন্য চিৎকার করে, হাত নাড়ে বা সংকেত পাঠায়। কিন্তু SS ওরাং মেদানের ক্ষেত্রে ঘটনা ঘটেছিল ঠিক উল্টো। শুধু শূন্যতা এবং অসহ্য নীরবতা, এর মধ্যে সূর্য ডুবে যেতে থাকে আর চারিপাশে নেমে আসে গভীর অন্ধকার। তাই সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে এবার তাদের নিজেকে সতর্কভাবে জাহাজটিতে ওঠা উচিত। কিন্তু ওই জাহাজ থেকে কোনো আলো দেখা যাচ্ছিল না। এজন্য এক অভিশপ্ত ভাসমান ছায়া অপেক্ষায় আছে এক মর্মান্তিক সত্য উন্মোচনের। সিলভার স্টারের ক্রু মেম্বাররা ধীরে ধীরে ভাবতে শুরু করে যে যদি কেউ না থাকে, তাহলে সেই ভয়ঙ্কর SOS সিগন্যালটি কে পাঠিয়েছিল?
তাদের মনে হতে থাকে এর পেছনে কোনো অশরীরী শক্তি কাজ করছে না তো। সিলভাস্টার যখন এসএস ওরাং মেদানের কাছাকাছি পৌঁছায় তখন প্রথমেই তারা একটি প্রেসার হুইসেল বাজায়, অর্থাৎ হর্ন বাজিয়ে উপস্থিতির ইঙ্গিত দেয়। পাশাপাশি মোরস কোডও পাঠানো হয়, যদি ওই জাহাজে কেউ জীবিত থাকে তবে সে যেন জবাব দেয়। কিন্তু চারিপাশে ছিল শুধু ভয়ঙ্কর নীরবতা, এক মুহূর্তে নিস্তব্ধতা। আর হতবাক দৃষ্টির পর সিলভাস্টারের ক্যাপ্টেন দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, আমরা আর অপেক্ষা করতে পারছি না, তাই আমাদেরকে এই জাহাজটিতে উঠতেই হবে এবং জানতেই হবে এখানে কি ঘটেছে। অবশেষে সকলে সাহস একত্রিত করে এসএস ওরাং মেদানে পা রাখেন। তবে জাহাজে প্রবেশ করার আগেই তারা বুঝতে পারেন কিছু ভয়ানক ঘটনা এখানে ঘটেছে, কারণ ইতিমধ্যেই তারা একাধিক লাল সংকেত দেখতে পেয়েছিল। কিন্তু সত্যিকারের বিভীষিকা তখনও বাকি ছিল। জাহাজের ডেক পেরোতেই তারা যা দেখে তাতে তাদের দৃষ্টি থমকে যায়, শরীর অবশ হয়ে যায়। তারা যা দেখেছিল তা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল নিথর মৃতদেহ। জাহাজের প্রতিটি কোণ জুড়ে ছিল শুধু মৃতদেহ আর ভয়াবহ আতঙ্কে নীরবতা। এসএস ওরাং মেদানের সমস্ত ক্রু মেম্বাররা চিত হয়ে পড়ে আছেন এবং তাদের সকলের হাত উপরের দিকে কিছু ভঙ্গি করছে, যেন আকাশ থেকে কিছু তাদের দিকে আক্রমণ করছে এবং তারা হাত দিয়ে সেটা থেকে বাঁচার চেষ্টা করছে। এর মুখে ভয়ের ছাপ স্পষ্ট মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে তাদেরকে অনেক ভয় ও বেদনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আর তাদের সাথে একটি কুকুরও ছিল যার মুখও সম্পূর্ণ খোলা ছিল, যেন সে খুবই ক্ষোভের সাথে আকাশের দিকে তাকিয়ে কাউকে কামড়ানোর চেষ্টা করছে। তাহলে প্রশ্ন হলো, আকাশের দিকে এমন কি ছিল? অন্যদিকে সিলভাস্টারের ক্রু মেম্বাররা এইসব দেখে হতবাক হয়ে যায় এবং তাদের হাত পা কাঁপতে শুরু করে। তারা সকলে এতটুকু বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হয়েছিল। তারপর তারা জাহাজে ব্রিজের কাছে যায় এবং সেখানে প্রচুর মৃতদেহ দেখতে পায়। এই মৃতদেহগুলো ঠিক সেই একই পজিশনে মরে পড়েছিল। তাদের সকলের চোখ খোলা, হাত উপরের দিকে ছিল, যেন কিছু আটকানোর চেষ্টা করছে। এরপর তাদের চোখ পড়ে যায় সেই লোকটির দিকে যে এসওএস সিগন্যালটি পাঠিয়েছিল। এই মানুষের অবস্থা অন্য সকলের তুলনায় ভিন্ন ছিল। সে টেলিগ্রাম মেশিনের হেলান দিয়ে বসেছিল এবং তার আঙুল তখনও টেলিগ্রাম মেশিনের উপরেই ছিল যেখান থেকে সে এসওএস সিগন্যালটি পাঠিয়েছিল। এইসব দৃশ্য দেখবার পর সিলভাস্টারের কয়েকজন ক্রু মেম্বার জাহাজের ইঞ্জিন রুমে যান। মানে জাহাজের ভেতরে সাধারণত সেখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে গরম হওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা মোটেই সেই রকম ছিল না। ঘরটা ভীষণ ঠান্ডা ছিল, মনে হচ্ছিল রেফ্রিজারেটর চালু হয়ে রয়েছে। তারা সেখানেও অনেকগুলো মৃতদেহ দেখতে পান যারা ঠিক ওই একই অবস্থায় রয়েছে যেভাবে ওপরের বাকি ক্রু মেম্বাররা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তবে ইঞ্জিন রুম থেকে কোনো আকাশ দেখতে পাওয়ার কথা নয়। তাহলে তারা কোন অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচতে চাইছিল? সকল মানুষের মৃতদেহকে বাদ দিলে জাহাজটি সম্পূর্ণরূপে ঠিকই ছিল। না এতে একটি আঘাতের চিহ্ন ছিল আর না অন্য কিছু। এমনকি মৃতদেহগুলোর শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। দেহগুলোতে একটি আঁচড়ও তারা দেখতে পায়নি। তবে হ্যাঁ, প্রত্যেকটি মৃত শরীর দ্রুত পচন ধরতে শুরু করেছিল। এমনটা কিভাবে হচ্ছিল তাও এত তাড়াতাড়ি? কারণ জাহাজটিতে থাকা একজন ক্রু মেম্বার কয়েক ঘন্টা আগে এসওএস সিগন্যাল পাঠিয়েছিলেন। তাহলে কিভাবে দেহগুলো এত দ্রুত পচতে শুরু করেছে, তাও আবার ভীষণ দুর্গন্ধের সাথে? এরপর সিলভাস্টারের ক্যাপ্টেন সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেন যে তারা ওই দেহগুলোকে স্পর্শ করবে না, কারণ তিনি জানেন না যে এই দেহগুলোকে স্পর্শ করলে কোনো রোগ ছড়িয়ে পড়বে কিনা। ক্যাপ্টেন সেই দেহগুলোকে স্পর্শ না করার আদেশ দেন এবং সম্পূর্ণ এসএস ওরাং মেদান জাহাজটিকে টো করে তার দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্যাপ্টেনের মনে হয় এটা করলেই হয়তো পরবর্তী তদন্তের মাধ্যমে এটা বোঝা সম্ভব হবে যে এসএস ওরাং মেদানের সমস্ত ক্রু মেম্বারদের সাথে আসলে কি হয়েছিল। এরপর তিনি তার জাহাজের সাথে এসএস ওরাং মেদানের টো লাইন বেঁধে দেন এবং জাহাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনই তার অনুভব হয় যে এসএস ওরাং মেদান যেন একটি খুব বড় এবং ভারী জাহাজ, কিন্তু বাস্তবে এমনটা ছিল না। এই অদ্ভুত ব্যাপারটি উপলব্ধি করার পরেও সিলভাস্টার সম্পূর্ণ জোর দিয়ে এসএস ওরাং মেদানকে টানবার চেষ্টা করে। এসএস ওরাং মেদান তার অবস্থান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দেয়, যা দেখে সিলভাস্টারের ক্রু মেম্বাররা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত টো লাইন কেটে দিয়ে তারা আবার নিজেদের জাহাজে ফিরে আসে। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই এসএস ওরাং মেদানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণটি এতটাই বিশাল ছিল যে এসএস ওরাং মেদান রহস্যজনকভাবে জল থেকে কয়েক মিটার ওপরে উঠে যায় এবং একটি ফ্ল্যাশের সাথে শক ওয়েভ বেরিয়ে আসে এবং জাহাজটি আবারও জলে পড়ে যায় এবং ডুবে যায়। এই ঘটনার কিছু মুহূর্তের মধ্যেই জাহাজের ওই স্থান সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, যেন কোনো জাদুঘর জাহাজটিকে ভ্যানিশ করে ফেলেছে। থেকে যায় শুধু দর্শকের স্মৃতি
এখানে দর্শক মানে সিলভাস্টারের ক্রু মেম্বাররা যারা নিজেদের চোখের মাধ্যমে সেই সমস্ত ঘটনা উপলব্ধি করেছিলেন। এরপর সিলভাস্টার তার দেশে ফিরে যায় এবং এই ভয়াবহ ঘটনা সম্পর্কে পৃথিবীকে জানায়, কিন্তু তাদের কাছে তাদের বক্তব্য প্রমাণ করবার জন্য কোনো তথ্য ছিল না। তাই অনেকে তাদের নিয়ে ঠাট্টা করে। তারা বলে যে যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে সেখানকার রেজিস্ট্রিতে এসএস ওরাং মেদানের কোনো রেকর্ড নেই কেন। কিন্তু কিছু লোক তাদের কথা বিশ্বাস করেন, কারণ তারা জানতো এসএস ওরাং মেদান এমন একটি জাহাজ যা নাইট্রোগ্লিসারিন এবং পটাশিয়াম সায়ানাইডের মতো অবৈধ উপাদান বহন করত। তাই এই জাহাজটিকে রেজিস্ট্রিতে নথিভুক্ত করা হতো না। এই কারণে অনেকে মনে করেন যে ওই অবৈধ উপাদানগুলি কোনো না কোনোভাবে মিলিত হয়ে বিক্রিয়া করে, যার ফলে সকল ক্রু মেম্বাররা মারা যায়। এবং যখন সিলভাস্টারের ক্রুরা এসএস ওরাং মেদান জাহাজটিকে টেনে নিয়ে যেতে শুরু করে, তখন কোনো আঘাতের কারণে সম্ভবত কেমিক্যালগুলি বিস্ফোরিত হয়। যদিও এটি শুধুমাত্র অনুমান, সত্যি কী ঘটেছিল তা আজও কেউ জানে না। এই ঘটনার 5 বছর পরে মার্কিন কোস্টগার্ডের একটি প্রকাশনাতে এই বিষয়ের উপর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, যে প্রবন্ধকে অবলম্বন করে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।